প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা সংস্কারের মাধ্যমে নতুন যাত্রা শুরু করতে চায়, 6 বিশিষ্টজনের নেতৃত্বে 6 সংস্কার কমিশন গঠন। ডিসি নিয়োগ নিয়ে আবার হট্টগোল, সচিবকে ঘেরাও। প্রথম বিতর্কে ধরাশায়ী ট্রাম্প। দৈনিক সমকাল, রাষ্ট্র পুনর্নির্মাণে সংস্কারের পথরেখা ঘোষণা। অগ্নিঝরা বিতর্কে কমলার বাজিমাত। আশুলিয়া গাজীপুরে বন্ধ 250 কারখানা। দৈনিক যুগান্তর, গাজীপুরের কয়েকটি কারখানায় বেক্সিমকোর শ্রমিকদের হামলা, রাষ্ট্র সংস্কারে 6 কমিশন। কালের কণ্ঠ, রাষ্ট্র সংস্কারে 6 কমিশন, বিক্ষোভের মুখে নতুন নিযুক্ত 9 ডিসির নিয়োগ বাতিল। আমরা ফেরেশতা নই, ভুলগুলো ধরিয়ে দিন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, শিল্প বন্ধ হলে অর্থনীতিতে আঘাত, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কমলার কারিশমায় ট্রাম্পের টেনশন বাড়ল, দেশ সংস্কারে 6 কমিশন। মানব জমিনের শিরোনাম, কাজ বড় কঠিন, ব্যর্থ হওয়ার অবকাশ নেই, সচিবালয়ের ঘটনায় তদন্ত কমিটি। প্রেসিডেন্সিয়াল বিতর্কে কমলার চমক। দেশ রূপান্তরের শিরোনাম, রাষ্ট্র সংস্কারে 6 কমিশন, পরিবর্তনের ছক আন্ডারওয়ার্ল্ডে, শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যাদের, শৃঙ্খলা ভাঙছেন তারাই। সময়ের আলো, জাতি হিসেবে এবার ব্যর্থ হওয়ার সুযোগ নেই, ফের দলবাজিতে বিশৃঙ্খলা। কালবেলার শিরোনাম, যেমন খুশি তেমন খাও, সিন্ডিকেট ডেস্কোতে, সংস্কারের রূপরেখা জানালো অন্তর্বর্তীকালীন সরকার। ইনকেলাবের শিরোনাম, ভারতের ষড়যন্ত্রের কবলে গার্মেন্টস, হাসিনার প্রকল্পগুলো ছিল চুরির জন্য। দৈনিক জনকণ্ঠ, রাষ্ট্র সংস্কারে দেশবাসীর সহযোগিতা চাই, অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ব্যাংক খাতের সংস্কারে $175 কোটি দিচ্ছে বিশ্বব্যাংক ও এডিপি। আপনি শিরোনাম শুনলেন। মাননীয় প্রধান উপদেষ্টা রাষ্ট্র সংস্কারের পুনর্নির্মাণে সংস্কারের পথরেখা ঘোষণা করেছেন এবং তিনি 6টি কমিশনের ঘোষণা করেছেন গঠন করবার, এবং তিনি বলেছেন যে অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান, জাতি হিসেবে এবার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই আমাদের। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে কিন্তু এই ইস্যুটাই আলোচনা ছিল সর্বস্তরে, যে নির্বাচন কবে হবে। সংস্কার যে বলা হচ্ছে এখানে যে দলগুলি আছে, বিরোধী দলগুলি, এখন তার বিরোধী দল না, দলগুলি আছে, তারাও তো এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তারাও কিন্তু কোনো দল চেয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন, কোনো দল হয়তো বেশি সময় দিতে চেয়েছে, কিন্তু সবাই কিন্তু নির্বাচনের কথা বলেছে এবং সবাই কিন্তু একটা পথ নকশার কথা, অর্থাৎ সংস্কারের কথা, কি সংস্কার হবে এটা জানতে চেয়েছে। এবং প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলের সাথেও সাক্ষাৎকার গ্রহণ করেছে। সেখানে আমি বলেছিলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে শেষে, আগে নয়। কারণ আগে আলোচনা করেছে, আমি দেখেছি কমপক্ষে 400 সংস্কার প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে জমা। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে, একটা দল 82টা প্রস্তাব উপস্থাপন করছে, আমার সন্দেহ হয়েছে তার 82 জন লোক আছে কিনা। তো সুতরাং সংস্কারটা আমি এই জন্য বলছিলাম যে আসলে 82টা সংস্কার প্রস্তাব করেছে, আপনি সন্দেহ করছেন যে তাদের 82 জন লোক আছে কিনা। তো এই জন্য আমি বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আপনার পথ নকশা দেওয়া দরকার, যে সামনে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কোন কোন জায়গার সংস্কার দরকার। কারণ আমাদের এই সমাজের সংস্কার যে দরকার, এটা কিন্তু 20-30 বছর লাগতে পারে। যেমন ধরেন মনোজগতের যে পরিবর্তন ঘটে গেছে, আমাদের এই বিপ্লবটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই যে এরপরে কালচারাল রেভলিউশন করে আমরা মনোজগতের পরিবর্তন ঘটাবো। এটা যদি একটা গণতান্ত্রিক সরকার, মানবিক দেশ, আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠার জন্যে অবিরাম কাজ করে যায়, তাহলেও অন্তত 15-20 বছর সময় লাগবে। সুতরাং এখন যে আমার কাছে মনে হয়েছে
যে এটার একটা কিন্তু পথ নকশা পাওয়া গেছে, যে যে 6টা সংস্কার করবে, 6টা সংস্কারের পরে তারা যে রিপোর্ট দিবে, রিপোর্ট 3 মাসের ভিতরে দিবে। এরপরে বিরোধী দল, সরকারি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হয়ে চূড়ান্ত হবে। তখন বোঝা যাবে যে নির্বাচনটা কবে হবে। তবে এখানে আমার কাছে মনে হয় যে জিনিসটা হয়তো বিতর্ক এড়ানোর জন্য করা হয়েছে। দেশ এক, রাজনৈতিক দলও কিন্তু তাই আছে। আমি নিজে লিখেছি, আমার বিরুদ্ধে যাই বলুক কোনো সমস্যা নাই, দলগুলোর ভিতরে যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র এনশোর না হবে ততক্ষণ পর্যন্ত আমরা নিরাপদ নই। কারণ আমরা মানবিক দলগুলো কি সে ব্যাপারে সচেতন বা সে ব্যাপারে কার্যকর ভূমিকা নিচ্ছে? আমার কাছে তা মনে হচ্ছে না এখনো। এই জন্যই একবার কিন্তু আলোচনা প্রথম দিকে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বলেছিল, আমার মনে হয় এটা নির্বাচন কমিশনের মাধ্যমেই হোক অথবা এখান থেকেই হোক, আপনার অবশ্যই রাজনৈতিক দলের ভিতরে একটা সংস্কার আনতে হবে। 1, 2, যদিও এটা কমিশনের নাম আসে নাই, মিডিয়াতেও একটা সংস্কার দরকার আছে। মিডিয়া ধরেন যে আকাঙ্ক্ষা নিয়ে, আশা নিয়ে এত বড় হলো, আমি এই প্রফেশনে আসলাম, এখন যখন শুরু করেছি আর এখনের পার্থক্য দেখতে পাচ্ছি, এটা বিশাল পার্থক্য। আমরা ছোটবেলায় পড়ছি নিউজ পেপার ইজ এ মিরর অফ দ্য সোসাইটি, অর্থাৎ নিউজ পেপারে যা লেখা থাকবে এতেই বোঝা যাবে সমাজটা কেমন আছে। এখন কিন্তু তা দেখা যায় না। এই মুহূর্তে দেখা যাচ্ছে, এই মুহূর্তে সব প্রেস ক্লাবে একজন একটা পত্রিকার নাম বললো যে অমুক পত্রিকাটা এখন বের হবে, ওই পত্রিকার তো দরকার নাই, সব পত্রিকাই তো ওই পত্রিকা হয়ে গেছে এখন। অর্থাৎ আমরা এই যে সব পত্রিকায় কালকে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছে যে আপনারা মানে সমালোচনা লিখুন, সমালোচনা করুন, ভুলগুলো ধরিয়ে দিন, আমরা ফেরেস্তা না। কিন্তু আমরা তো ভুলগুলো ধরে দিচ্ছি না এখনো। কোনো পত্রিকা দেখেন, সব পত্রিকা একটা পত্রিকা বললে খবর হয়ে যায়, আর আগে 4-5টা পত্রিকা পড়া লাগছে, ধরেন ওই সময়েও, বিগত সরকারের সময়ও। এখন কিন্তু সব পত্রিকার একই টোন। তো এখান থেকে তো বেরোতে হবে। মানে এইটা যেটা আপনি বলছেন যে আগে হয়তো খবর জানবার জন্য 4-5টা পত্রিকা বা ভরসা করতে হইতো, এখন একটা পড়লেই বোঝা যায় যে সব জায়গায় একই খবর। তাহলে আরেকটি নতুন পত্রিকারই বা দরকার কি? আপনার হয়তো এই বিষয়গুলো নিয়ে অন্য সময় হয়তো তর্ক বিতর্ক হবে, কিন্তু এই যে 6টা কমিশন হলো, এটা একটা রূপরেখা বা একটা আশাবাদ, একটা স্বপ্নের জায়গা তৈরি হলো যে সামনের দিকে রাষ্ট্র কিভাবে চলবে। কিন্তু যে মুহূর্তে আমরা এই আলোচনাগুলো করছি সেই মুহূর্তে কোথাও কোথাও কিছু কিছু অস্থিরতা বিদ্যমান, যেমন পোশাক খাত। আশুলিয়া গাজীপুরে 183 কারখানা বন্ধ, বেক্সিমকো গ্রুপের পোশাক কারখানায় আগুন। আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন, যেমন ধরেন আপনি একটা কারখানা, একটা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিলেন, আচ্ছা প্রতিষ্ঠানের মালিক অন্যায় করেছে, কিন্তু ওই প্রতিষ্ঠানে তো অনেক মানুষ কাজ করে। না, কাজ করার আর একটা দিক আছে। বেক্সিমকো তার যে সম্পদ, তার ব্যাংকের দেনা বেশি, এই প্রতিষ্ঠানটা যদি পুড়ে দেওয়া হয় তার দেনাটা তার কাছ থেকে আদায় করবে। মানে এটা কি আপনি বলছেন যে এটা একটি পুড়িয়ে ফেলার ষড়যন্ত্র? পুড়িয়ে ফেলা মানে আমি বেঁচে গেলাম, তার কাছে রিকভারও তো করা যাবে না। না, তারা পোড়াচ্ছে তা বলছি না। বেক্সিমকো যে মালিক, বিশেষ করে মালিক তো তার ভাইও আছে, ভাই কিন্তু চিনে নেই, বড় ভাই, তিনি আসলে বেক্সিমকো চালান, আর পলিটিক্যাল অ্যাপ্রোচটা রাখে হইলো সালমান রহমান সাহেব। তো আমার কথা, তাদের কিন্তু এটা ঠিক, একটা দিক কিন্তু আছে, তারা যেমন অনিয়ম করে, প্রচুর অনিয়ম করেছে, তবে তাদের বিনিয়োগ আছে। কিন্তু এখন এই বিনিয়োগ প্রতিষ্ঠান সালমান রহমানের উপরে রাগ করে আপনি যদি প্রতিষ্ঠান পুড়ায় দেন, তাহলে দেশের সম্পদ। আমি ওই কথাটাই বলতে চাইছিলাম, কিছু নিরীহ মানুষ তো সেখানে কাজ করে, তাদের ভবিষ্যৎটা কি হবে? না, ওইটাই বলছি, ওই লোকগুলো বেকার হলো। 2 হলো এই যে সরকারের কাছে অর্থাৎ জাতির কাছে, জনগণের কাছে বেক্সিমকো দেনা, ব্যাংকের টাকা পয়সা লুট অনিয়ম করেছে, এই টাকাগুলো রিকভার করবেন কোত্থেকে? আপনি তো ওইটা তো মানে রাষ্ট্রীয় জাতীয়করণ করে বা ট্রাস্ট করে কোনো না কোনোভাবে আপনার টাকাটা, সম্পদ থাকলে উদ্ধার করতে পারবেন, সম্পদই পুড়িয়ে ফেললেন। এই যে 83, এইটা বাদে যে 183 কারখানা বন্ধ, কেউ কোনো পত্রিকার শিরোনাম পড়লাম আমি পত্রিকাটি ঘাটতে যেয়ে, এখানে ভারতের ষড়যন্ত্র দেখা হচ্ছে, যে ভারতীয় ষড়যন্ত্রের কারণে সব বন্ধ হচ্ছে। বিদেশি পরাশক্তিগুলোর ষড়যন্ত্র থাকতেই পারে, কিন্তু আপনি আপনারটা করবেন, আমি আমারটা করব। আমার কথা হচ্ছে মিনিমাম ওয়েজ বোর্ড তারা চায়,
তারা বকেয়া বেতন চায়। এটা কি অপরাধ? না, আমি চাকরি করছি, বকেয়া বেতন পাবো না, আমি বেতন দেবেন তো। আপনি এখন বাইরের ষড়যন্ত্র দেখেন কেন? আপনি আপনারটা দেন না। আমরা তো সাংবাদিকরা মিনিমাম ওয়েজ চাই না, এটা কি অপরাধ? না, আমি মাস শেষে বেতন পাবো, এটাই তো জরুরি, নাহলে চলবো কি করে? ওদের সর্বোচ্চ বেতন হলো 12,500 টাকা। একটা পরিবার 12,500 টাকা দাবি করতে পারে না? বাংলাদেশে গার্মেন্টস খাত থেকে 80% যত এক্সপোর্ট হয় তার 80% এক্সপোর্ট হয় গার্মেন্টস থেকে। অবশ্যই গার্মেন্টস আমাদের দরকার। আমাদের অর্থনীতিটাই কিন্তু শ্রমিক বেস। ধরেন কৃষি বলেন, গার্মেন্টস বলেন, সার্ভিস সেক্টর বলেন, ইত্যাদি ইত্যাদি। তো এখন আপনি শ্রমিকদের বেতন দিবেন না, কাজ করাই নেবেন, কাজ করা এক্সপ্লয়েট করবেন, তা তো হয় না। আবার চতুর্থ শিল্প বিপ্লবের যুগে অটোমেশন হয়ে যাচ্ছে, এমনি তো শ্রমিক কম হয়ে যাবে, আস্তে শ্রমিক রিপ্লেস হয়ে যাচ্ছে, দুইটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো এই জন্য আমি বলছি যে আপনি বেতন দেন বকেয়া। যেমন আপনার এই উপদেষ্টা সাহেব বলছে যে ত্রিপক্ষীয় মালিক অ্যাসোসিয়েশন শ্রমিক মিলে বৈঠক করে তাদের বেতন দিতে বলছে। বেতন আপনি দেন, ওয়েজ বোর্ডে নাই একটু কম বেশি, এটা আন্ডারস্ট্যান্ডিং এ চালান, একটু কম নাই বেশি সমঝোতার জায়গাটা করেন। কিন্তু আপনি বেতন দিবেন না, তাদের ওয়েজ বোর্ড দিবেন না, মিনিমামটা চাচ্ছে, আপনি বাইরের শক্তির ষড়যন্ত্র দেখবেন, সেটা তো হয় না। আপনি দিয়ে বলেন যে তারপরেও এটা হচ্ছে, ষড়যন্ত্র আছে। অনেক ধন্যবাদ আপনাকে। জেলা প্রশাসক মানে একটা জেলার নিয়ন্ত্রক, মানে তার, আমরা ছোটবেলা থেকে যেভাবে দেখতাম, আপনারা তো আরো বেশি করে, তার পাওয়ার, তার ক্ষমতা সবকিছু মিলে আমাদের একটা ভাবনার জায়গা আছে। কিন্তু এই জেলা প্রশাসন নিয়ে যে হট্টগোলের কথাটা এখন শোনা যাচ্ছে, হাতাহাতি পর্যন্ত হচ্ছে, তা আমার আশঙ্কাটা যে এনারা যখন বসে নেতৃত্ব দেবেন বা ওনারা কথা বলবেন, সেটা কি ভবিষ্যতে কোন জায়গায় দাঁড়াবে? যেমন 9 জন ডিসির নিয়োগ অলরেডি বাতিল করা হয়েছে। আমি সকালে শুনলাম যে আমি জেলা প্রশাসক হয়েছি, আমি রাতে শুনলাম যে আমারটা বাতিল হয়ে গেছে। এই ধরনের অস্থিরতাগুলো কি বাতিল হয়েছে? আর বাকি দুই লটে প্রমোশন ডিসি বানানো হয়েছিল, এগুলো স্থগিত হয়েছে পরে রিভিউ। এখানে প্রশ্ন হচ্ছে যে যারা বঞ্চিত ছিল তারা ডিসি হতে চাইছে, এবং ডিসি তো আসলে ডিস্ট্রিক্টের কিং, বুঝতে পারছেন? আগে কিন্তু আরো বড় কিং, সুপার কিং ছিল। তো এখন পুলিশকে ডিসির অধীনের বাইরে নেওয়া হয়েছে, পুলিশ আলাদা, যার ফলে একটু এই পুলিশের খবরদারিটা কমছে, আর বাকি তো সব ডিসির অধীনে আছে। তো ডিসি হতে চায়, সবাই হতে চায়, সব দিকে এটার সুবিধা আছে। আমি আর অনিয়ারে বলতে চাই না, ডিসি হতে চায়। এখন এটাও ঠিক যে না, আজকে আমি যেটা বললাম যে ডিসি সবাই হতে চায়, যোগ্যতার ভিত্তিতে তো হবে, কিন্তু এই যে একটি মানে খুব সম্মানজনক পেশাকে যে জায়গায় আমরা নিয়ে যাচ্ছি, বা মানুষের যে একটা নানা ধরনের মুখরোচক গল্পের মধ্যে পরিণত হচ্ছে, এটা তো শুভ জিনিস। এটা হচ্ছে যে ধরেন আমি অনেক সময় দাবি করি, আমি তো পাকিস্তানের শেষের দিকের ব্যক্তি, আমাকে তো দেখছি। আচ্ছা, আগে তো সিএসপি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, এখন কিন্তু বিসিএস এর লোক নিয়ে প্রশ্ন ওঠে। সিএসপির একটা যোগ্যতা নিয়ে প্রশ্ন কিন্তু আমরা এখনো তুলতে পারি না। কিন্তু এখন সেক্রেটারি বলি ও মূর্খ, ও লেখাপড়া জানে না, ও এই সেই নানান কিছু বলতে পারি। আমি ঠিক তখন থেকে আজ পর্যন্ত এই ঘটনার ব্যাপারে কোনো প্রশাসনের লোক এইরকম হাঙ্গামা করে প্রমোশনের জন্য আমি দেখিনি। এটা এই ভূখণ্ডে এটা নতুন। এটার কারণ দুইটা, একটা হচ্ছে কিংশিপ সবাই চাচ্ছে, অর্থাৎ মনোজগতে, যেটা আমি আগে বলছিলাম, মনোজগৎটা কিন্তু আগের জায়গায় রয়ে গেছে, এটা তো একটা দিন। তাহলে এদেরকে দিয়ে কিন্তু মানবিক বাংলাদেশ হওয়া কঠিন হবে, এক। দুই হচ্ছে যে এই যে 16 বছরে যে এক ধরনের একই রকমের রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্ট হওয়ার ফলে একটা গ্রুপ বঞ্চিত ছিল, আর একটা গ্রুপ কিন্তু ভালো ভালো পোস্টিং ভালো ছিল। এখানেও কিছু হেরফের হয়তো বাছাই করতে গিয়ে হয়েছে। আমি যে উদাহরণ দেখছি যে এক ইউএনও ছিল এক সময়, এখন সে ডিসি ডেপুটি সেক্রেটারি হওয়ার পর ফিস্ট লিস্টে আসছে। এক শিক্ষককে কান ধরে উঠবোস করাইছে, পায়ে ধরে হয়েছে, এরকম হয়েছে। আর একজনের আপনার দুর্নীতির অভিযোগ আছে। এইভাবে কিছু উদাহরণ উত্থাপন করা হয়েছে। সে যে উত্থাপন করছে সে আবার, আমি যখন বিএসএস এর নিউজ এডিটর ছিলাম বাসসে, তখন সে শিক্ষানবিশ সাব রিপোর্টার ছিল।
সে বিসিএস দিয়ে চাকরি হয়ে সে এখন ডিসি। যাই হোক, এই আলোচনাগুলো হয়তো ভবিষ্যতে আরো হবে। আমার কথা একটাই যে দেখেন, প্রশাসন সংস্কার চাইছে, এই যে 6টা কমিশন করা হয়েছে, এই 6টা জায়গা যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু মানবিক বাংলাদেশ, সুশাসন, আইনের শাসন, সেটাই তো মনে হয় সরকার সেটি করবার পথে আছে, এটা আমরা আশাবাদী। এই কমিশন হলে তারা যে রিপোর্ট দিবে, এরপরে তো পলিটিক্যাল লিডার, এক্সপার্টদের সাথে বলছে, তো সমাজের এক্সপার্টদের সাথে বলবে। আমার মনে হয় একটা শানিত প্রস্তাব উত্থাপিত হবে। সারা পৃথিবী জুড়ে গতকাল যে বিতর্ক টেলিভিশনে দেখা হলো, এখান থেকে আমার মনে হয় বাংলাদেশেরও শিক্ষণীয় আছে। যেমন দুজন প্রেসিডেন্ট পদপ্রার্থী দুজন সামনাসামনি বসে কি তুখোড় বিতর্ক লড়াই করলেন। প্রথম বিতর্কে ধরাশায়ী ট্রাম্প, অগ্নিঝরা বিতর্কে কমলার বাজিমাত। না দেখেন, আগে কিন্তু বাইডেন প্রার্থী ছিল, তখন কিন্তু ট্রাম্প কিন্তু বাইডেনকে সহায় দিছে, দেওয়ার পরে সে রেস থেকে সরে যায়। কমলা পারবে যে, মানে তার রেসে বিতর্কে পারবে বা প্রার্থী পাবে কিনা সন্দেহ ছিল। এখন কিন্তু যতই এই আনুষ্ঠানিক বিতর্ক তো প্রথম হলো, কমলা কিন্তু এগিয়ে গেছে এবং ভবিষ্যতে আরও এগোবে বলে মনে হচ্ছে। এখানে দুটো জিনিস শিক্ষণীয়। একটা হচ্ছে দেখেন, আমরা যে কোনো প্রসেসেই হোক বিচারক নিয়োগ করি, বিচারপতি নিয়োগ করি, এটা পলিটিক্যাল চয়েস কিছুটা হয়। আমেরিকাতে স্বয়ং যে সরকার ক্ষমতায় আসে তারা পার্টির থেকে বিচারক নিয়োগ করে। বাইডেনের ছেলে কিন্তু এখন একটা বিচার হচ্ছে, অর্থাৎ ওখানে ড্রিঙ্ক করা অপরাধ না, ড্রাঙ্ক হলে অপরাধ, সেই বিচার হচ্ছে। তার সম্ভবত 10 বছর। আপনি যেটা বলতে চাইছিলেন যে অপরাধী সে যেই হোক, সে প্রেসিডেন্টের ছেলেই হোক আর যাই হোক, তার বিচার ব্যবস্থার একটা চালু আছে। না, বাইডেন কিন্তু অ্যাডভান্স সেটা স্বীকার করেছে, বিচারে হলে আমার কিছু করার নেই। আমরা তো ওই রকম একটা সমাজ চাচ্ছি, আইনের শাসন বলতে ওইটা চাচ্ছি। দ্বিতীয়ত, এই যে ইলেকশনের সময়ে এই নানান হাঙ্গামা, মানুষ খুন, অমক সমক, এরকম একটা সিস্টেমে আনা যেতে পারে না কেন? না, আমি ওই জন্য আপনাকে প্রথমেই বললাম যে এখান থেকে বোধ করি বাংলাদেশেরও কিছু শিক্ষণীয় আছে। এই প্রশ্ন আমাদের প্রার্থীরা তো এরকম, যদি আমরা আনুপাতিক নির্বাচনে যাই, আমাদের দেশে তো ওয়েস্টমিনিস্টার সিস্টেম, আমি লিখেছিও, ওয়েস্টমিনিস্টার সিস্টেম আসলে ফেল করেছে। এই সিল মারা, প্রশাসন সিল মারে, অমক পারে, পার্টিগুলো প্রতীকে আসবে, আনুপাতিক হারে ডিস্ট্রিবিউট হবে এবং মোটামুটি সবসময় দেখা যাবে কোয়ালিশন গভর্নমেন্টের। নিশ্চয়ই ভবিষ্যতে এই বিষয়গুলো আলোচিত হবে। আসবে নিশ্চয়ই। আপনি খেয়াল করেছেন যে গত কয়েকদিনে, বিশেষ করে ঢাকা শহরে হয়তো আমরা কতটুকু বুঝতে পারি জানি না, কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলে লোডশেডিং কিন্তু মানে খুব আশঙ্কাজনক করে বেড়েছে। এবং একটি পত্রিকা যেটা লিখেছে যে যেমন খুশি তেমন খাও সিন্ডিকেট ডিস্কোতে। হ্যাঁ, ডিস্কোতে তো আছে, এই দুর্নীতি আছে, বরাবরই শুনছি। তার চেয়ে বড় কথা হচ্ছে এখন যে লোডশেডিংয়ের কারণ হচ্ছে আমাদের এনার্জির অভাব। এখানে ফুয়েল, কয়লা, তেলের অভাব। এই কারণে দুটা আপনার প্ল্যান্ট, বড় পুকুরিয়া এবং আরেকটা মাতার বাড়ি, এই দুটো বন্ধ হওয়ার ফলে কিন্তু আপনার আরেকটা হচ্ছে সঞ্চালন লাইন। আমাদের দেশে তো প্ল্যান্ট তো প্রায় 57% প্ল্যান্ট বসে থাকে, অলস বসে থাকে। তারপরেও কুইক রেন্টালে পয়সা দিছি। এখন কুইক রেন্টালও কয় আমার পয়সা না দিলে আমি দিব না। আদানির কাছে কন্ট্যাক্ট করছি, 800 কোটি টাকার আদানির টাকা চাইছে, আমি দেব না। এইভাবে একটা জটিল সিচুয়েশন তৈরি হয়েছে। তবে আসার কথা যে এবারে বলছে যে এই যে কয়লা টয়লা এনে, ইটে এনে আগামী 1 মাসের ভিতরে এটা হয়তো একটা সমাধানে। আর ওই দুটো প্ল্যান্ট যে বন্ধ হয়েছে এটাও চালু করার ত্রুটি আছে, চালু করার সাথে ত্রুটিও আছে। তো সুতরাং আমি বলবো যে পাওয়ার সেক্টর তো আমি বলি জীবন এবং জীবিকার লাইফলাইন। এটা যদি ঠিক যতক্ষণ না করতে পারবো ততক্ষণ কিন্তু জীবন এবং আপনি পাওয়ার সেক্টরের কথা যেটা বললেন, দ্রব্যমূল্য, আলু, পেঁয়াজ এবং চালের দাম এবং আপনি বিদ্যুৎ দিবেন এবং সবকিছু মিলে আপনি মোটামুটি স্বস্তির মধ্যে রাখবেন। তারপরে আপনি যা করেন এটা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এটাতে যদি সমস্যা হয় তাহলেই কিন্তু না, এটা একটা ভালো সমস্যা আমার কাছে মনে হচ্ছে। এটা সমাধান করতে একটু সময় নেবে এবং খুব কষ্টদায়ক। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।